আমরা সম্বন্ধ এবং সম্বোধন এই দুটো পদকে কারক বলতে পারি না, কারণ এই দুটো পদের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এবার আমাদের সংস্কৃত কারক বুঝতে হলে প্রথমে তোমাকে বাংলা কারক বুঝতে হবে। বাংলায় যে বিভক্তিগুলো আছে, বিভক্তিগুলো কি, যে যখন আমরা এই যে কোনো শব্দের সাথে যখন কে, দ্বারা, জন্য, থেকে এই রকম কিছু বিভক্তি, কিছু অনুসর্গ বা কিছু নির্দেশক, যেমন রামকে বলো, এখানে রামের সাথে কে যুক্ত হয়েছে, তাহলে কে বিভক্তি। যেমন তারপরে উদাহরণ বলতে পারি, গাছটি সবুজ, এই টিটাকে বলে অনুসর্গ, গাছের সাথে টি যুক্ত হয়েছে। তো এই রকম বিষয়গুলো আছে। কর্তৃকারকে বাংলায় যেখানে শূন্য বিভক্তি হয়, শূন্য বিভক্তি কোনগুলো, যেগুলো মূল শব্দের মতো বাক্যে ব্যবহার হয়। যেমন আমি যদি বলি রাম বিদ্যালয়ে যায়, এখানে দেখো এই রাম বিদ্যালয়ে যায় একটা বাক্য যদি আমি লিখি, তাহলে কিন্তু এখানে রাম এটা কিন্তু মূল শব্দ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা শূন্য বিভক্তি। যেমন মুনি ধ্যানে বসেন, এখানে মুনিটা মূল শব্দ, তাই এটা হচ্ছে শূন্য বিভক্তি। কিন্তু যদি বলি রামের অনেক টাকা আছে, তাহলে রাম এর সাথে এর বিভক্তি যুক্ত হলো। তো এই রকম যেটা মূল শব্দ থাকে সেটা শূন্য বিভক্তি, আর যেটা বাংলায় শূন্য বিভক্তি হয় সংস্কৃতে সেটা হয়ে যায় প্রথমা বিভক্তি। একই রকম ভাবে বাংলায় কর্মকারকে কে বিভক্তি হয়, আর সেখানে বাংলায় হয়ে যায় দ্বিতীয় বিভক্তি। একই রকম ভাবে করণে দ্বারা, বাংলায় সেটা তৃতীয়, সম্প্রদানের জন্য বাংলায় সেটা সংস্কৃতে চতুর্থী বিভক্তি। অপাদানের থেকে থেকে থাকলে সেটা সংস্কৃত হয়ে যায় পঞ্চমী বিভক্তি। তো এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমরা হয়তো জানো, তাই এই বিষয়গুলোর ওপর অত আলোকপাত করছি না। এবার সম্বোধন পদ নিয়ে আমাদের একটা জানার বিষয় রয়েছে, যে এই সম্বোধন পদের একটা চিহ্ন থাকে, যে বিস্ময় সূচক চিহ্ন থাকে সেই পদটা। যেমন আমি বলতে পারি ভো রামা, তখন সেখানে এরকম একটা চিহ্ন দিতে হবে, মানে সেটা সম্বোধন পদ। আর এইটা এসএসসি তে এসেছে একাধিকবার, সেটা হচ্ছে সম্বুদ্ধি কাকে বলে। তা আমরা বলবো সম্বুদ্ধি কাকে বলে না, সম্বোধনের প্রথমার এক বচনকে সম্বুদ্ধি বলে। যেমন কোনো একটা শব্দ নরশব্দ দেখবে আমরা যদি এইভাবে পড়ি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি পর্যন্ত আছে, তারপরে দেখবে লেখা আছে সম্বোধন। তো এরকম আছে নর, নরম, নরেন, নরায়, নরাত, নরস্য, নরে, আর সম্বোধনের এক বচনে আছে নর। এই যে সম্বোধনের এক বচন, এটাকেই বলা হচ্ছে ব্যাকরণের ভাষায় সম্বুদ্ধি। তাহলে সম্বুদ্ধি কি, সম্বুদ্ধি হচ্ছে সম্বোধনের প্রথমার এক বচন। চলো এবার সরাসরি আমরা জানছি কর্তৃকারক। কর্তৃকারক মানেই হচ্ছে কর্তাকারক, কর্তা মানেই হচ্ছে কর্তৃ। তো কর্তাটা কিরকম, যেমন বাড়িতে পাঁচজন, একটা ফ্যামিলিতে পাঁচজন লোক রয়েছে, তার মধ্যে যে প্রধান তাকে আমরা বলি কর্তা। সেই রকম একটা স্কুলের হেডমাস্টারকে আমরা বলবো কর্তা। মানে যিনি কর্মযজ্ঞের মূল, যিনি প্রধানভাবে কাজটা করেন, তিনি হচ্ছে কর্তা। কর্তা ছাড়া কিন্তু কখনো কাজ হবে না। তো সেই কর্তৃকারকটা কি, কর্তৃকারকের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে তোমাদের জানতে হবে স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তা, এই সূত্রটা আমাদের জানতে হবে। স্বতন্ত্র কথার অর্থ হচ্ছে স্বাধীন, স্বতন্ত্র কথার অর্থ হচ্ছে স্বাধীন। তাহলে যে কর্তা স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে,
স্বাধীনভাবে কাজ করে, তাকে জোর করে কেউ কাজ করায় না বা কারো সাহায্য নিয়েও কাজ করে না, সে সরাসরি স্বাধীনভাবে কাজ করে যে কর্তা, তাকেই বলা হয় স্বতন্ত্র কর্তা। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝো, রাম স্কুলে যাচ্ছে, তাহলে এই স্কুলে যাওয়া কাজটা কে করছে? রাম করছে, রাম স্বাধীনভাবে করছে, তাই এই রামটা হবে স্বতন্ত্র কর্তা। তারপরে দেখো এখানে বলা হয়েছে রাম কাঠ দিয়ে হাঁড়িতে ভাত রান্না করে। রাম কাঠ দিয়ে হাঁড়িতে ভাত রান্না করে, তাহলে এখানে ক্রিয়া হচ্ছে রান্না করা। এইবার রান্নাটা কে করছে? রান্নাটা করছে কিন্তু রাম। রাম রান্না করলেও হাঁড়িটা কিন্তু হেল্প করছে। এই যে রান্না করার ক্ষেত্রে হাঁড়ি কিন্তু হেল্প করছে, তাই হাঁড়ি হচ্ছে সহযোগী কর্তা, হেল্প করছে, আর রাম হচ্ছে প্রধান কর্তা। এইখানে একটা তোমাদের প্রশ্ন হয়, একাধিকবার পরীক্ষায় এসএলএসটি বা এসএসসি পরীক্ষায় এসেছে, তাছাড়াও বিভিন্ন রাজ্যে যে সংস্কৃত শিক্ষক নিয়োগ হয় সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নটি দেখা যায়। তো সেই প্রশ্নের নিরসনটা আমরা করব এবং এটা সুন্দরভাবে আমরা মাথায় ঢুকিয়ে নেব। বলছে প্রধান থাকলে হাঁড়ি অধিকরণ হবে। যদি প্রধান কর্তা থাকে, রাম কাঠ দিয়ে হাঁড়িতে ভাত রান্না করে, তাহলে হাঁড়িটা কি হয়ে যাবে? হাঁড়িটা তখন কর্তৃকারক হবে না, তখন সেটা অধিকরণ হয়ে যাবে। যেমন এইখানে এইটা সংস্কৃতে দেখানো হয়েছে, রামাহ কাষ্ঠই স্থল্যাম ওদনং পচতি। পচতি মানে রান্না করা। কে রান্না করছে? রাম রান্না করছে, তাহলে রাম কর্তৃকারক। কর্তৃকারক হলে কি হবে না, কর্তৃকারক হলে সেখানে প্রথমা বিভক্তি হবে, তাই প্রথমা বিভক্তি হয়েছে রামহ পচতি। ঠিক আছে, এবার বলছে রাম কাঠ দিয়ে রান্না করে, দ্বারা আছে, দ্বারা থাকলে করণকারক হবে, কাঠগুলি দিয়ে রান্না করে, তাই এখানে কাষ্ঠ শব্দের তৃতীয়ার বহুবচন হয়েছে। নর শব্দের তৃতীয়ার বহুবচন যেমন নরই, সেই রকম কাষ্ঠ শব্দের তৃতীয়ার বহুবচন হয়েছে কাষ্ঠই। অর্থাৎ রামহ কাষ্ঠই, রাম কাঠের দ্বারা, স্থল্যাম মানে হাঁড়িতে, ওদনম মানে ভাত, পচতি রান্না করছে। তাহলে এখানে প্রধান কর্তা যেহেতু আছে, তার জন্য এই হাঁড়ি, হাঁড়ি মানে হচ্ছে স্থালি, এখানে মূল শব্দ ছিল স্থালি। তো এখানে বলাই রয়েছে যে প্রধান কর্তা যদি থাকে তাহলে হাঁড়িটার কর্তা থাকবে না, অধিকরণ হয়ে যাবে। তাহলে অধিকরণ হলে কি হবে না, অধিকরণ হলে তাতে সপ্তমী বিভক্তি হবে। স্থালি শব্দটা নদী শব্দের মতো, নদী শব্দের সপ্তমীর একবচন হয় নদ্যাম, তাই স্থালি শব্দের সপ্তমীর একবচন হয়েছে স্থল্যাম। তাহলে এখান থেকে তোমাদের কিরকম প্রশ্ন আসতে পারে? বলতে পারে শুদ্ধ বাক্য নির্বাচন করো। কোথাও দিয়ে দিল রাম স্থল্যাম ওদনং পচতি, কোথাও দিয়ে দিল স্থলি পচতি। এবার এই জিনিসটা পরের কথাটার মাধ্যমে বুঝতে পারবো। দেখো, যদি প্রধান কর্তা না থাকে তাহলে হাঁড়ি কিন্তু আর অধিকরণ হচ্ছে না, তখন কর্তা হয়ে যাচ্ছে। দেখো, হাঁড়ি ভাত রান্না করে, মানে এই কথার মাধ্যমে মনে হচ্ছে হাঁড়ি নিজেই ভাত রান্না করছে। হাঁড়ি কিন্তু নিজে ভাত রান্না করতে পারে না, কর্তা এখানে উচ্চ আছে। কিন্তু এখানে প্রধান কর্তা যদি উচ্চ থাকে তাহলে হাঁড়িটাই কর্তা হয়ে যাচ্ছে, তাই এখানে দেখো হাঁড়িতে প্রথমা বিভক্তি হয়েছে। হাঁড়ি এটা হচ্ছে স্থালি শব্দ, সংস্কৃতে স্থালি মানে হাঁড়ি, তো এটা যদি কর্তা হয় তাহলে প্রথমা বিভক্তি হবে, তাই এখানে দেখো প্রথমা বিভক্তি হয়েছে স্থালি, এখানে স্থল্যাম হয়নি। অর্থাৎ যদি কর্তা উপস্থিত থাকে তাহলে স্থলিটা স্থল্যাম মানে অধিকরণ হয়ে যাচ্ছে, আর যদি কর্তা না থাকে তাহলে স্থলিটাই কর্তা হয়ে যাচ্ছে, সেটাতে প্রথমা বিভক্তি হয়ে যাচ্ছে। এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা নেট সেট বিভিন্ন পরীক্ষায়
এই প্রশ্নটার কিন্তু আমাদের সম্মুখীন হতে হয়েছে। তাই এইটা তোমাদের বলবো, এটা একটু তোমরা ভালোভাবে খেয়াল রাখবে। আচ্ছা, বিষয়টা একজন বলো দেখি। আচ্ছা তিথি, একটু বলো তো কি বললাম। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, এই যেটা বললাম এটা তুমি বলো, কি বুঝলে? একটি বাক্যের কথা নেই, এখানে বলা হয়েছে প্রধান, যদি প্রধান কর্তা থাকে, যদি কর্তা থাকে তাহলে স্থলিটা কি হয়ে যাচ্ছে, অধিকরণ হয়ে যাচ্ছে, স্থলনাম হয়ে যাচ্ছে। আর যদি কর্তা না থাকে তাহলে থালিটাই কর্তা হয়ে যাচ্ছে। ইয়েস। আচ্ছা, রাম সাথে থাকলে হাড়ি পরতন্ত্র, মানে রাম যদি বাক্যে থাকে, রাম হাড়িতে রান্না করছে, তাহলে কিন্তু এখানে হাড়ি স্বাধীন না, হাড়ি হাড়ি এখানে পরাধীন হয়ে যাচ্ছে। আর যদি রাম সাথে না থাকে তাহলে হাড়ি কিন্তু স্বাধীন হয়ে যাচ্ছে, তখন হাড়ি কিন্তু স্বতন্ত্র কর্তা হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোই আমাদের পরীক্ষার সময় প্রশ্নের আকারে থাকবে। এবার প্রশ্নগুলো দেখো। কারক পদটির ব্যুৎপত্তি, আমরা জানি ক্রি ধাতুর সাথে নুল প্রত্যয় যোগ করে কারক শব্দটি নিষ্পন্ন হয়, কিন্তু এখানে দেখো, এখানেও নুল প্রত্যয় আছে, এখানেও নুল আছে, এখানেও নুল আছে, অর্থাৎ এখানের বানামের ভুল রয়েছে, সেটাও তোমাদের জানতে হবে। এখানে নুল বানাম হচ্ছে মধ্যাহ্ন নয় বয় হস্যু ল নুল, অর্থাৎ এইটা হবে অ্যান্সার আমাদের ডি, ক্রি যোগ নুল। তোমাকে ভুল করার জন্য এইরকম অপশন থাকবে, দন্তার নয় বয় লয় হসন থাকবে, একটাতে হসন তো দেবে না, তো সেইটাও আমাদের খেয়াল রাখতে হবে। নিচের তারপরের প্রশ্নটা দেখো, কোনটি অসত্য? ক্রিয়ান্বয়ী কারকম, ঠিক কথা। করতেইতি কারকম, এটাও ঠিক কথা। ক্রিয়ার সাথে সম্বন্ধ পদের সম্পর্ক আছে, না এটা ভুল কথা। ক্রিয়ার সাথে সম্বন্ধ পদেরও সম্পর্ক নেই, ক্রিয়ার সাথে সম্বোধন পদেরও কোনো সম্পর্ক নেই, তাহলে এটাই হচ্ছে অসত্য বাক্য। আর সম্বোধনের প্রথম আর এক বচনকে সম্বোধী বলে, এটা তো ঠিক। তাহলে কারক কয় প্রকার? তোমরা সকলেই জানো, কারক 6 প্রকার। বিভক্তি অর্থ প্রতিপাদন করে, ও তার মানে আমার বিভক্তি সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। বিভক্তি সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি। বিভক্তি কাকে বলে? বলছে সংখ্যা কারকাদি, সংখ্যা কারক ইত্যাদি বোধয়িত্রী মানে বোধ জন্মায় বা জানা যায়, তাকে বিভক্তি বলে। অর্থাৎ যার দ্বারা সংখ্যা কারক ইত্যাদির জ্ঞান লাভ হয় বা বোধ জন্মায় বা জানা যায়, তাকে আমরা বিভক্তি বলবো। তাহলে বিভক্তির দ্বারা আমরা কি কি জিনিস জানতে পারি? বিভক্তির দ্বারা প্রাতিপাদিক জানতে পারি, বিভক্তির দ্বারা শব্দের সংখ্যা জানতে পারি, বিভক্তির দ্বারা কোন কারক হয়েছে সেটা জানতে পারি, এবং বিভক্তির দ্বারা সম্বন্ধ পদকেও আমরা জানতে পারি। তো সেগুলো কিরকম দেখো চলো। সংখ্যার বোধ হয় বিভক্তির দ্বারা, কিভাবে? নর গচ্ছতি, এখানে দেখো প্রথমা বিভক্তি যুক্ত হয়েছে, তাই না? তো আমরা জানি প্রথমা বিভক্তি কার সাথে যুক্ত হয়? না, প্রথমা বিভক্তি যুক্ত হয় কর্তৃকারকেও যুক্ত হয়। এখানে বলেছে সংখ্যা, এই যে নর শব্দের সাথে আমাদের সুবিভক্তি যুক্ত হয়ে নর পদটি নিষ্পন্ন হয়েছে। এই নর কথার অর্থ হচ্ছে একটি মানুষ। তাহলে এই সুবিভক্তির দ্বারা আমরা বুঝতে পারছি এখানে একটি সংখ্যা বোঝাচ্ছে, তাহলে বিভক্তির দ্বারা সংখ্যার জ্ঞান হয়। আবার দেখো নরৌ গচ্ছত, এখানে দেখো ঔষ বিভক্তি যুক্ত হয়েছে, সু ঔ বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ দুটি মানুষ এখানে দুটি মানুষ যাচ্ছে। তাহলে এখানে এই বিভক্তির দ্বারা মানুষের সংখ্যা জানা যাচ্ছে। নরাহ গচ্ছন্তি, এখানে বহু বচন হয়েছে। তাহলে এইভাবে বিভক্তির দ্বারা সংখ্যার বোধ জন্মায়, বিভক্তির দ্বারা
কারকের বোধ জন্মায়। নর গচ্ছতি, তাহলে এখানে প্রথমা বিভক্তি লেগেছে নর শব্দের সাথে, আর আমরা জানি প্রথমা বিভক্তি যার সাথে লাগবে সেটা কি হবে, সেটা কর্তৃকারক হবে। তাহলে এখানে বিভক্তির দ্বারা আমাদের কারকের বোধ জন্মালো। একই রকম ভাবে বিভক্তির দ্বারা সম্বন্ধও জানা যায়। যেমন ধরো রামস্য পুত্র গচ্ছতি, এখানে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে রামস্য, আর আমরা জানি ষষ্ঠী বিভক্তি যুক্ত হলে সেটা কি হয়, সেটা সম্বন্ধ পদ হয়, তাই এটা সম্বন্ধ পদ। এইভাবে বিভক্তির দ্বারা সংখ্যা, কারক, সম্বন্ধ এবং প্রাতিপদিকের জ্ঞান হয়। এবার প্রাতিপদিক বিষয়টা কি? প্রাতিপদিক হচ্ছে মূল শব্দকে বলা হয় প্রাতিপদিক। এখানে বিষয়টা কি একটু জানা দরকার, প্রাতিপদিকটা খুব ইম্পর্টেন্ট। প্রাতিপদিক প্রাতিপদিক হচ্ছে মূল শব্দ। যেমন আমরা বইতে পড়েছি যে নর এই শব্দটার প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এই 21টা রূপ আছে। নর নরৌ নরা, নর নরৌ নরা এরকম থাকে। তো এইটা যে মূল শব্দ, মানে যার সাথে বিভক্তি যুক্ত হয়নি, এই নর শব্দের সাথে 21 রকম সুখ বিভক্তি যুক্ত হয়। কিন্তু বিভক্তিহীন অর্থযুক্ত শব্দকে বলা হয় প্রাতিপদিক। যার সাথে বিভক্তি যুক্ত হবে না কিন্তু সেই শব্দটার একটা অর্থ থাকতে হবে, সেটাকে বলবো প্রাতিপদিক। যেমন যদি বলি নর, এর সাথে বিভক্তি যুক্ত হয়নি কিন্তু এর একটা অর্থ আছে, এর দ্বারা আমরা বুঝতে পারি নর মানে একটা মানুষ, তাহলে এটাকে আমরা প্রাতিপদিক বলবো। বিভক্তিহীন, তার সাথে বিভক্তি থাকবে না, অর্থ যুক্ত হবে শব্দটা, এবং সেটা অধাতুর অপ্রত্যয়, এবং সেটা ধাতু হলে চলবে না এবং সেটা প্রত্যয় হলেও চলবে না। অর্থাৎ প্রাতিপাদিকের অনেকগুলো বৈশিষ্ট্য পাচ্ছি। প্রথমত হচ্ছে অর্থযুক্ত শব্দ হতে হবে, অর্থযুক্ত শব্দ যার কি থাকবে না, বিভক্তি থাকবে না, বিভক্তি থাকবে না। তার সাথে কি রয়েছে, সেটা অধাতু। অধাতু কথার অর্থ হচ্ছে সেটা ধাতু হলে চলবে না, ধাতু ছাড়া অন্য কিছু হবে, এবং সেটা কি হবে, অপ্রত্যয়, মানে সেটা প্রত্যয় হলেও চলবে না, সেটাকে বলবো আমরা প্রাতিপাদিক। এগুলো আমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানবো। এবার বিভক্তির প্রকারভেদ। বিভক্তয় সপ্ত, বিভক্তি হচ্ছে 7টি। কি? প্রথমা বিভক্তি থেকে একদম সপ্তমী বিভক্তি পর্যন্ত এই 7টি বিভক্তি রয়েছে। আবার দেখো, যদি বলে বিভক্তি কয়টি, 7টি, কিন্তু যদি বলে বিভক্তি কয় প্রকার, তাহলে কিন্তু বলবো 2 প্রকার। এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। বিভক্তির 2 প্রকার, একটা হচ্ছে সুপ বিভক্তি আর একটা হচ্ছে তিং বিভক্তি। শব্দের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে সুপ বিভক্তি। সুপ বিভক্তির সংখ্যা 21টি। আর ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলা হয় তিং বিভক্তি। তিং বিভক্তির সংখ্যা হচ্ছে 180টি। কারণ আমরা 10টা লকার পাবো, আর প্রত্যেকটা লকারে লট, লোট, লং, বিধিলিং, লিট এই যে লকারগুলো রয়েছে, প্রত্যেকটা লকারে 9টা করে রূপ পাবো। আর এই লকারগুলোর দুটো রয়েছে, একটা রয়েছে আত্মনেয় পদ আর একটা হচ্ছে পরস্ময়ী পদ। তো এরকম টোটাল 10টা লকারে তাহলে 9টা করে পদ হচ্ছে, তাহলে 9 10 90, এবং আত্মনেয় পদ পরস্ময়ী পদ দুটো মিলে 180টি। এখানে যে প্রশ্নগুলো হবে আমি বলছি, বলবে বিভক্তি কয়টি, উত্তর বলবো 7টি। বিভক্তয় সপ্তয়, প্রথমা থেকে সপ্তমী। বিভক্তি কয় প্রকার, 2 প্রকার। কি কি? সুপ বিভক্তি, তিং বিভক্তি। সুপ বিভক্তির সংখ্যা কয়টা? 21টি। কোনগুলো? সৌ, যশ, অমর, ষষ্ঠ, টাভ্যাম, বিষ, এ, অসি, অসি এগুলো। তিং বিভক্তি কয়টা? তিং বিভক্তি হচ্ছে 180টি। এবার চলো বিভক্তির ব্যবহার। আমরা কারকে
তিন ধরনের বিভক্তির ব্যবহার দেখি। একটা হচ্ছে কারকের অর্থে বিভক্তি ব্যবহার হয়, যেমন রাম অন্নং খাদতি, এখানে ক খাদতি, রামও খাদতি, তাহলে রাম হচ্ছে কর্তা, তাই কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। তাহলে এখানে কর্তৃকারক হওয়ার জন্য প্রথমা বিভক্তি হলো, অর্থাৎ কারকের অর্থে বিভক্তি প্রযুক্ত হলো। শব্দযোগে বিভক্তি, কিছু কিছু শব্দযোগে বিভক্তি হয়, যেমন নম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়, নারায়ণায় নমঃ, শিবায় নমঃ, গণেশায় নমঃ, এই নম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়। তাই এই শব্দযোগে যে বিভক্তি হয় সেটা হচ্ছে শব্দযোগে বিভক্তি, যেমন সহ শব্দযোগে তৃতীয়া বিভক্তি হয়। আর একটা হচ্ছে বিশেষ অর্থে বিভক্তি, যেটা চোখে দেখা যাবে না, যেটা অনুভূতির ব্যাপার, হর্ষে ন নিত্যতি বালা, হেতু অর্থ থাকবে, হর্ষ হেতু বালিকাটি নাচছে। তো এই হচ্ছে তিন ধরনের বিভক্তির ব্যবহার। তো চলো, আমাদের প্রশ্ন ছিল বিভক্তি অর্থ প্রতিপাদন করে কোনটা হবে, কারকের, সংখ্যার, সম্বন্ধের, সবকটি। বলো কেউ। কারকের, সংখ্যার, সম্বন্ধের, সবকটি, তাহলে হবে সবকটি। কর্তৃকারকের দুটো সূত্রই রয়েছে, যে কর্তৃকারক কাকে বলে তার দুটো সূত্র রয়েছে, একটা হচ্ছে স্বতন্ত্র কর্তা, আর একটা রয়েছে তৎপ্রয়োকা হেতুশ্চ। তো চলো এই সূত্রটি আমরা জেনে নেই। এই সূত্রে বলা হয়েছে যে কর্তাকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক বা হেতু কর্তা বলে। দেখো, মাতা পুত্রকে চাঁদ দেখাচ্ছে, তাহলে এখানে একটা কর্তা আর একটা কর্তাকে দিয়ে কাজ করাচ্ছে, মাতা কিন্তু কাজ করাচ্ছে, তাহলে যে কাজ করায় তাকে বলে প্রযোজক কর্তা। আর যে কাজ করে, এই চাঁদটা দেখছে কে এখানে বলো, তার যে নিজে কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা, অর্থাৎ এটা ভুল হয়েছে এটা, তাহলে পুত্র হবে আমাদের প্রযোজ্য কর্তা। তাহলে যে কর্তা অন্য কর্তাকে দিয়ে কাজ করায় তাকে বলে প্রযোজক কর্তা, আর যে কর্তা নিজে কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। যে কর্তা কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলে, আর যে কর্তা নিজে কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। তো সেই বাক্যটাই এখানে মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, মাতা পুত্রকে চাঁদ দেখাচ্ছে, তাহলে এই মাতা হচ্ছে প্রযোজক কর্তা, পুত্রং হচ্ছে প্রযোজ্য কর্তা। তোমাদের এরকম একটা উদাহরণ দিয়ে আন্ডারলাইন করে বলতে পারে যে পুত্রং এটা কোন ধরনের কর্তা, তখন তোমাকে বুঝতে হবে যে এই কর্তা নিজে কাজ করছে, তাই এটি প্রযোজ্য কর্তা। এবার বলো তো, বাবা ছেলেকে দোকানে পাঠালো, এখানে কোনটা প্রযোজ্য আর কোনটা প্রযোজক কর্তা? অন্য কেউ বলো, অন্য কেউ বলো, একজন বলো না, আরো অন্য কেউ বলো। হ্যাঁ, প্রযোজ্য কর্তা। এখানে একটা জিনিস আমাদের নোট করার বিষয় আছে, যে প্রযোজক এবং প্রযোজ্য কর্তা কিন্তু থাকবে, দুটো কর্তা একই বাক্যে থাকতে হবে, নাহলে প্রযোজক কর্তা কেমন করে হবে না। তো এই দুটো কর্তা থাকলে ক্রিয়াতে নিচ প্রত্যয় হয়, এইটা আবার কেমন কথা। আর নিচ প্রত্যয় হলে তিন বিভক্তি যোগ হওয়ার আগে অন্তুস্তয়ের আগম ঘটে, নিচ প্রত্যয় হলে তিন বিভক্তি যোগ হওয়ার আগে অন্তুস্তয়ের আগম ঘটে। তো চলো বিষয়টা আমরা একটু বুঝে নেই। এই যে দেখো, মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, দুটো কর্তা আছে, তাহলে ক্রিয়াতে আমাদের ক্রিয়াতে তিন বিভক্তি যুক্ত হবে, তাহলে এখানে দৃশ ধাতু রয়েছে, আমাদের দৃশ ধাতু। তো বলেছে এই যে তিন বিভক্তি, তি মানে হচ্ছে তি তসন্ত, এটা হচ্ছে তিন বিভক্তি।
তো এই তিং বিভক্তি যুক্ত হওয়ার আগে তার আগে একটা কি হবে, অন্তস্তয়ের আগম ঘটবে, তাই এখানে হচ্ছে দর্শয়তি। দেখো এই যে তি বিভক্তি যোগ হওয়ার আগে একটা অন্তস্থ আসছে। তাহলে যখনই আমরা এই রকম ক্রিয়াতে নিচ প্রত্যয় পাবো অর্থাৎ অন্তস্থ পাচ্ছি, তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে সেই বাক্যে প্রযোজক এবং প্রযোজ্য দুটো কর্তাই রয়েছে। এবার কিছু প্রশ্নের সম্মুখীন আমরা হব। এখানে দেখো বলছে গৌ শব্দায়তে, এখানে বলো এই গৌ এই পদটিতে যে বিভক্তি হয়েছে সেটা কোনটা হবে? সংখ্যা বোঝাচ্ছে তো, তাহলে এটা কি হবে বলো? স্বতন্ত্র কর্তায়, হ্যাঁ স্বতন্ত্র কর্তায় প্রথমা, তাই না? যে গরুটি শব্দ করছে, হ্যাঁ তো এখানে তো স্বাধীনভাবে কাজ করছে, তাহলে এটা স্বতন্ত্র কর্তায় প্রথমা। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, স্থলি পচতি, এটাও স্বতন্ত্র কর্তায় প্রথমা, এটা হচ্ছে স্বতন্ত্র কর্তায় প্রথমা। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, অসত্য বাক্যটি নির্বাচন করো, কোনটা ভুল বাক্য? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো বুঝতে পারলে কাজ হবে। দুই নাম্বারেরটা ভুল বলছে। আচ্ছা দেখো আমরা একটু ভেবে নিই। স্থালি পচতি, হাঁড়িটি রান্না করছে, তাহলে এই কথাটা ঠিক, এই কথাটা ঠিক তো, কারণ আমরা পড়েছিলাম যে যদি প্রধান কর্তা থাকে তাহলে স্থলিটা অধিকর হয়ে যাবে, প্রধান কর্তা নেই তাহলে স্থলিটাই স্বতন্ত্র কর্তা হচ্ছে, এই বাক্যটা ঠিক আছে। রাম স্থল্লাম অন্নং পচতি, এটা কি ঠিক আছে বলো তো? এটাও ঠিক আছে, কারণ যখন কর্তা থাকবে রাম থাকবে তখন স্থলিটা অধিকরণ হয়ে যাবে, সপ্তমী বিভক্তি হবে, তাই রাম স্থল্লাম অন্নং পচতি, এই বাক্যটাও ঠিক রয়েছে। 3 নাম্বার বাক্যটা দেখো, রামঃ স্থলি ওদনং পচতি, এখানে দেখো রাম রয়েছে, প্রধান কর্তা রয়েছে, তাহলে স্থলিটা কিন্তু আর প্রথমা বিভক্তি হবে না, কর্তা হবে না, সেটা কি হবে, অধিকরণ হয়ে যাবে, তাহলে এই বাক্যটাই ভুল রয়েছে। আর আমাদের ভুল তাই আমাদের নির্বাচন করতে হবে, তাহলে এটা ভুল। কিন্তু এখানে দেখো তো, আচ্ছা ডি অপশনটা আছে রাম স্থল্লায়াম ওদনং পচতি, না, নদী শব্দের সপ্তমীর এক বচন হচ্ছে নদী, নদীম, নদ্দা, নদ্দই, নদ্দা, নদ্দা, নদ্দাম, তাহলে স্থল্লাম হবে, স্থল্লায়াম হবে না, তাহলে এটা তো ভুল রয়েছে। হ্যাঁ তো দেখো এখানে আর একটা কথা বলি, এখানে আমাদের নদী শব্দের মতো স্থলি শব্দ, তাই সপ্তমীর এক বচনে স্থল্লাম হবে, তাহলে এই কথাটাও কিন্তু ভুল রয়েছে, অর্থাৎ এই দুটো অপশনই ভুল রয়েছে। এটা তোমাদের বোঝার জন্য এটা আমি দিয়েছি, যাতে এরকম ভুল তোমাদের না হয়, স্থলামের জায়গায় স্থল্লায়াম মনে করবে না। হ্যাঁ, এটা আকারান্ত শব্দ থাকলে হতো, লতা থাকলে হতো লতায়াম, কিন্তু এটা স্থলি নদী শব্দের মতো, স্থল্লাম হবে। এবার আমরা জেনেছিলাম প্রযোজ্য কর্তা আর প্রযোজক কর্তা, চলো সেটা এবার জেনে নেই। প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া বিভক্তি হয়, দেখো মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, এখানে যে কর্তা নিজে কাজ করে সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা, আর যে কর্তা করায় সেটা হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়, কিন্তু প্রযোজ্য কর্তায় কি হয়, দ্বিতীয়া বিভক্তি হয়। নেক্সট, তো তোমাদের এইরকমই প্রশ্ন থাকবে যে অশুদ্ধ সংশোধন করো, দিল মাতা ড্যাশ চন্দ্রং দর্শয়তি, অপশন এ পুত্র বিসর্গ, অপশন বি থাকবে পুত্রং,
অপশন সি থাকবে পুত্রে ন, তো তোমাকে বুঝতে হবে যে সেখানে দ্বিতীয় বিভক্তি হবে। আর প্রযোজ্য কর্তায় যেমন দ্বিতীয় বিভক্তি হয়, তেমনি প্রযোজ্য কর্তায় আবার বিশেষ ক্ষেত্রে তৃতীয়া বিভক্তিও হয়। যেমন রাম সীতাকে দিয়ে ভাত রান্না করাচ্ছে, এই যে যখন দ্বারা কথাটা চলে আসলো তখন কিন্তু সেই প্রযোজ্য কর্তায় তৃতীয়া বিভক্তি চলে আসলো। তাই হয়েছে রাম সীতয়া ওদনং পচয়তি। তাহলে আমরা কি জানলাম? প্রশ্ন যদি এরকম হয় প্রযোজ্য কর্তায় কোন কোন বিভক্তি হয়, তোমাকে দিল দ্বিতীয়া, তোমাকে দিল তৃতীয়া, অপশন সিতে দিল উভয়, অপশন ডিতে দিল কোনোটিই নয়, তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে হবে না সেটা প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া বিভক্তিও হয়, আবার তৃতীয়া বিভক্তিও হতে পারে। এবার চলো কর্তৃবাচ্যের কর্তায় প্রথমা হয়। এখানে আবার বাচ্চটা ঢুকিয়ে দিয়েছি আমি, হেঁটে যাবে অনেক, চলো করেই নি। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি হয়। বাচ্য হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে, যদি বলে বাচ্য কয় প্রকার, বাচ্য তিন প্রকার। এক হচ্ছে কর্তৃবাচ্য, তারপরে হচ্ছে কর্মবাচ্য, আর তিন হচ্ছে ভাববাচ্য। আর একটা বাচ্য আছে কর্তৃকর্মবাচ্য, তো সেটার ব্যবহার নেই সেরকম। কর্তৃবাচ্য মানে যে বাক্যে কর্তা প্রধান থাকবে তাকে বলবো কর্তৃবাচ্য, যে বাক্যে কর্ম প্রধান থাকবে তাকে বলবো কর্মবাচ্য, যে বাক্যে ভাব কথার অর্থ হচ্ছে ক্রিয়া, যে বাক্যে ক্রিয়া প্রধান থাকবে তাকে বলবো ভাববাচ্য। এক কথায় যেটা সোজা কথা সেটা হচ্ছে কর্তৃবাচ্য। যেমন রাম ভাত খায়, এটা কর্তৃবাচ্য। আর এই কথাটা যখন টেরহা করে বলবো তখন সেটা হয়ে যাবে কর্মবাচ্য। যেমন রামের দ্বারা ভাত খাওয়া হয়। আর কর্মবাচ্যটাই ভাববাচ্য হয় যখন কর্মবাচ্যে ক্রিয়া থাকবে না, তখনই সেটা ভাববাচ্য হবে। যেমন রাম কি খায়? ভাত খায়। রামের দ্বারা ভাত খাওয়া হয়, ভাতটা হচ্ছে ক্রিয়া। এখন যদি আমি ভাতটাই কর্মটা উঠিয়ে দেই যে রামের খাওয়া হয়, তাহলেই সেটা হয়ে যাবে ভাববাচ্য। তাহলে কর্তৃবাচ্যে কর্তা প্রধান, কর্মবাচ্যে কর্ম প্রধান, ভাববাচ্যে ক্রিয়া প্রধান। কোন বাচ্যে কর্ম থাকে না বলো? ভাববাচ্যে, ইয়েস। তো এখানে রাম ভাত খায়, রামঃ অন্নং খাদতি, কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়? প্রশ্ন হবে কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমা। আর আবার দেখো কর্ম ও ভাববাচ্যের কর্তায় কিন্তু প্রথমা বিভক্তি হয় না, সেখানে কোন বিভক্তি হয়? তৃতীয়া। তাহলে কর্ম ও ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি হয়। এই যে কর্মবাচ্যের উদাহরণ, রামের দ্বারা ভাত খাওয়া হয়, এই যে দ্বারা আসে তাই তৃতীয় বিভক্তি। আর আমরা তো জানি যে কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হবে, দেখো তৃতীয়া বিভক্তি হয়ে রামেন হলো, রামেন অন্নং খাদ্যতে। আর কর্মবাচ্য করতে গেলে আমাদের কি হয়? ক্রিয়ার সাথে যক প্রত্যয় আগম হয় এবং তারপরে সেই রূপটা আত্মনেপদী হয়ে যায়। যে দেখো খাদ্যতে, এখানে ছিল খাদ ধাতু, খাদ ধাতু কিন্তু পরস্ময় পদ, অর্থাৎ খাদতি হতো, কিন্তু কর্মবাচ্য যেহেতু হয়েছে তার জন্য এখানে যক প্রত্যয় যোগ হবে, আর তার সাথে আত্মনেপদী রূপ হবে তে, যক প্রত্যয়ের জ থাকে, তাই খাদ্য তে হয়েছে। একই রকম ভাবে ভাববাচ্যে কি থাকে? ভাববাচ্যে আমাদের কর্ম মিসিং থাকবে। রামের দ্বারা খাওয়া হয়, রামেন খাদ্যতে, এখানে দেখো অন্নং কথাটা নেই, অন্নং কথাটা থাকলে এটা কর্মবাচ্য হয়ে যেত। তো এই বাচ্য থেকে এই প্রশ্নগুলোর একটা তোমাদের থাকবে, কর্তৃবাচ্যে প্রথমা বিভক্তি, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বিভক্তি, কর্ম ভাববাচ্যের কর্তায় তৃতীয়া বিভক্তি। এবার কিছু প্রশ্নের সম্মুখীন আমরা হব। বলছে পিতা পুত্রং হট্টং গময়তি, পিতা পুত্রকে হাটে পাঠাচ্ছে। এখানে
কারক বিধায়ক সূত্রটি হলো এই পিতা, এটা কোন কারক হয়েছে বলো? তৎ প্রযোজ্য। তো এখানে আমাকে কারক জিজ্ঞাসা করছে। পিতাটা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা, অর্থাৎ এটা হয়েছে তৎপ্রযোজক হেতুশ্চ, এই সূত্রানুসারে এটা হয়েছে পিতা কর্তৃকারক হয়েছে। আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অম্ব মধ্যম ভিক্ষাম দেহি। অম্ব কথার অর্থ হচ্ছে মাতা। অম্বা শব্দ, অম্বা শব্দের অর্থ হচ্ছে মাতা, কিন্তু অম্বা শব্দের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা একটু পরে বলছে, আগে তোমরা দেখে উত্তরটা কেউ করতে পারো কিনা। অম্ব মধ্যম ভিক্ষাম দেহি, হে মাতা আমাকে ভিক্ষা দাও। এখানে বলেছে বিভক্তি বিধায়ক সূত্র। আচ্ছা চলো, বিভক্তি বিধায়ক সূত্রটা আমরা এখনো শিখিনি, এটা শিখে নেই তারপরে বলি। হ্যাঁ, কর্তৃকারক বিধায়ক আমরা দুটো সূত্র পেয়েছিলাম, একটা হচ্ছে স্বতন্ত্র কর্তা আর একটা হচ্ছে তৎপ্রযোজক হেতুশ্চ। এবার কিন্তু আমরা কারক না, এবার আমরা প্রথমা বিভক্তি সূত্র। কারকের সূত্র আলাদা, বিভক্তি বিধায়ক সূত্র আলাদা। বলছে প্রথমা বিভক্তি কোথায় হবে? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। প্রথমা বিভক্তি হয় প্রাতিপাদিকের অর্থে, লিঙ্গ বোঝাতে, পরিমাণ বোঝাতে, বচন কথার অর্থ হচ্ছে সংখ্যা, এবং সংখ্যা বোঝাতে প্রথমা বিভক্তি যুক্ত হয়। এখানে দেখো লিখেছে বিভক্তি যুক্ত, কেন এটা ভুল হবে। বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বলে। অর্থবৎ ধাতু অপ্রত্যয় প্রাতিপাদিক। অর্থযুক্ত অধাতু অপ্রত্যয় এগুলোকে প্রাতিপদিক বলে। এটা সংজ্ঞা হচ্ছে এরকম, প্রাতিপাদিকের সংজ্ঞাটা অনেক আসে, কি যেন বললাম আবার ভুলে যাচ্ছি। অর্থবৎ, অর্থবৎ, এখানে খণ্ডেত্ব দেই তাহলে বিশ্লেষণ করা যাবে। অধাতু, অধাতু অপ্রত্যয়, অপ্রত্যয় প্রাতিপাদিক। অর্থযুক্ত শব্দ হতে হবে, তবে সেটা অধাতু মানে ধাতু হলে চলবে না এবং প্রত্যয় হলেও চলবে না। অর্থাৎ ধাতু এবং প্রত্যয় ছাড়া অর্থযুক্ত বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বলে। তো এই যে প্রাতিপাদিকের অর্থ বোঝালে প্রথমা বিভক্তি হয়। দেখো, যখনই আমি নর বলছি, আমি কিন্তু সাথে সাথে বোঝা যাচ্ছে মানুষ বোঝাচ্ছে, তার অর্থটা বোঝাচ্ছে। এইরকম যখনই অর্থ বোঝাবে তখন সেটাতে প্রথমা বিভক্তি যুক্ত হবে। প্রাতিপাদিকের অর্থ বোঝালে প্রথমা বিভক্তি হয়। নর, তরু, লতা। তরু মানে গাছ, লতা মানে লতা, এরকম অর্থ বোঝালে এটা হবে। এবার চলো, লিঙ্গ বোঝাতেও প্রথমা বিভক্তি হয়। তট, এটা হচ্ছে পুরুষ লিঙ্গ, তাই এখানে প্রথমা বিভক্তি। তটম, এটা হচ্ছে ক্লীবলিঙ্গ, তাই এটা প্রথমা বিভক্তি, এটাও কিন্তু প্রথমা বিভক্তি, ক্লীবলিঙ্গ এটা। যেমন ফলম। তটি, এটা স্ত্রীলিঙ্গ, এটাও কিন্তু আমাদের প্রথমা বিভক্তি। তাহলে লিঙ্গ বোঝালেও প্রথমা বিভক্তি হয়। পরিমাণ বোঝালে, যেমন দোনব্রীহি, এটা পরীক্ষায় খুব দেয়, এই দোনব্রীহি, এটা মুখস্থ রাখতে পারো এইভাবে। দ্রোণ কথার অর্থ প্রাচীন যুগে ধান পরিমাপ করার জন্য এক বিশেষ পাত্র ব্যবহার করা হতো বা ধামা ব্যবহার করা হতো, গ্রাম্য ভাষায় সেটাকে বলা হয় ধামা। তো সেই দ্রোণ হচ্ছে ধান মাপার কোন একটা পরিমাণ বিশেষ পাত্র আর কি। তো এই দ্রোণব্রীহি, এই দ্রোণটা এখানে এই পরিমাণের পাত্র বোঝাচ্ছে, তাই সেখানে কি হয়েছে, প্রথমা বিভক্তি হয়েছে। তাহলে দ্রোণব্রীহি, প্রশ্ন আসবে দ্রোণব্রীহি, এখানে দ্রোণের নিচে দাগ দিয়ে বলবে কোন অর্থে প্রথমা বিভক্তি হয়েছে, সেটা কি প্রাতিপাদিকের অর্থে, না লিঙ্গ অর্থে, না পরিমাণ অর্থে। তাহলে অ্যান্সারটা কি হবে?
পরিমাণ অর্থে। একদম। সেই রকম সংখ্যা বোঝালে প্রথম হয় এক, দৌ, বহওয়া, এরকম সংখ্যা বোঝাতে প্রথম হয়। এবার চলো একটা নোট আমাদের করে নিতে হবে। কর্তৃকারক সংজ্ঞাপ্রাপ্ত পদটিতে এই সূত্রানুসারে প্রথমা বিভক্তি হয়। তাহলে যে পদগুলো কর্তৃকারক সংজ্ঞা লাভ করবে, কর্তৃকারক হলে তাতে যে প্রথমা বিভক্তি যুক্ত হবে সেটা কোন সূত্রানুসারে? না, সেটা হচ্ছে এই যে প্রাতিপাদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। যদি বলি রামঃ বিদ্যালয়ং গচ্ছতি, এখানে যদি বলা হয় যে এই যে প্রথমা রাম পদে প্রথমা বিভক্তি হয়েছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি এই প্রাতিপাদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা বিভক্তি হয়েছে। অর্থাৎ প্রথমে রাম পদটা কর্তৃকারক সংজ্ঞা লাভ করেছে, আর কর্তৃকারক হওয়ার জন্য সেটা প্রাতিপাদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে তাতে প্রথমা বিভক্তি হয়েছে। অর্থাৎ যেখানে যেখানে কর্তৃকারক হবে আমাদের কিন্তু এই সূত্রানুসারে সেখানে প্রথমা বিভক্তি হবে। বিভক্তি বিধায়ক আর একটা সূত্র ইম্পর্টেন্ট, আর কিছু নেই এখানে, সেটা হচ্ছে ক্বচিৎ নিপাতেন অভিধানম। ক্বচিৎ কথার অর্থ হচ্ছে কিছু কিছু, নিপাতেন, নিপাত কথার অর্থ হচ্ছে অব্যয়, অভিধানম মানে নাম বোঝায়, বলছে কিছু কিছু বিশেষ কিছু অব্যয়ের যোগে প্রথমা বিভক্তি হয়। তাহলে সেই অব্যয়গুলো কি কি? ইতি, সম্প্রতম, অসম্প্রতম, এই অব্যয়গুলো যোগে প্রথমা বিভক্তি হয়। তিনটা অব্যয় যোগে, একটা হচ্ছে ইতি, একটা সম্প্রতম, আর একটা অসম্প্রতম। ইতি কথার অর্থ হচ্ছে নাম, সম্প্রতম কথার অর্থ হচ্ছে উচিত, অসম্প্রতম কথার অর্থ হচ্ছে অনুচিত। এই তিনটি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়ে থাকে। এখন যত রাজ্যের ফোন এসে উদয় হচ্ছে, চলো যেমন দেখো দশরথ ইতি রাজা আসে, দেখো এখানে ইতি একটা অব্যয় আছে, তাহলে এই অব্যয়টা যার সাথে যোগ হবে তাতে প্রথমা বিভক্তি হবে, তাই দশরথ পদে প্রথমা বিভক্তি হয়েছে। সত্যং বক্তুম সম্প্রতম, সত্য বলা উচিত, এই সাম্প্রতম এটা অব্যয়, এই অব্যয় যোগে সপ্তম পদে প্রথমা বিভক্তি হয়েছে, এটা হচ্ছে ক্লিবলিঙ্গ, তাই এটা সপ্তম হয়েছে ফল শব্দের মতো। তারপরে এই প্রশ্নটা তো খুব দেয় পরীক্ষায়, আর এই দশরথ ইতি অব্যয় যোগে এটাও পরীক্ষায় দেয়। বিষ বৃক্ষ অপি সংবর্ধ স্বয়ং ক্ষেত্রম অসম্প্রতম, যে বিষ গাছকে বাড়িয়ে, বিষ বৃক্ষকে বাড়িয়ে নিজেই সেটাকে ছেদন করা অনুচিত মনে করছে। তো এখানে অসম্প্রতম, অনুচিত এই কথাটা রয়েছে, অসম্প্রতম অব্যয় যোগে বিষ বৃক্ষ পদে প্রথমা বিভক্তি হয়েছে। তাহলে ইতি, সাম্প্রতম, অসম্প্রতম এই তিনটি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়। নেক্সট, সম্বোধনে চ, সম্বোধন বোঝালে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। যেমন হে কৃষ্ণ, আমি সম্বোধন করছি, তাই দেখো কৃষ্ণ পদে প্রথমা হয়েছে। হে মাতা ভিক্ষাং দেহি, এই সম্বোধনে প্রথমা হয়েছে। তবে সম্বোধনের প্রথমাতে এই চিহ্নটা কিন্তু অবশ্যই থাকবে, এটা খেয়াল রাখবে। আর একটা বিষয়, সম্বোধনের প্রথমার এক বচনকে সম্বোধি বলে, যেটা পূর্বেই একবার বলা হয়েছে। তাহলে এবার চলো আমাদের সেই প্রশ্নটা পুনরায় দেখে নেই, যে বলছে অম্ব, হে মাতা, মধ্যম ভিক্ষাং দেহি, আমাকে ভিক্ষা দাও। এখানে বিভক্তি বিধায়ক সূত্র চেয়েছে, তাহলে কোনটা হবে? এই দেখো এই চিহ্নটা থাকলেই, এই চিহ্নটা যদি থাকে তাহলে সেটা কি বলেছিলাম? সম্বোধন বোঝাবে, অর্থাৎ সম্বোধনে চ এই সূত্রানুসারে অম্ব পদে প্রথমা বিভক্তি হয়েছে। যদি বলে বিভক্তি বিধায়ক সূত্র, প্রথমা বিভক্তি বিধায়ক সূত্র তো আছেই দুটো, একটা হচ্ছে
ক্বচিৎ নিপাতেন অভিধানম, আর একটা হচ্ছে লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। আর কর্তৃকারক বিধায়ক দুটো সূত্র আছে, একটা হচ্ছে স্বতন্ত্র কর্তা আর একটা হচ্ছে তৎপ্রযোজক হেতুশ্চ। তাহলে এখানে অম্ব এটা হচ্ছে সম্বোধনে প্রথম এই সূত্র অনুসারে। এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো সেম এভাবেই তুলে দেবে, কোনো ওয়ার্ডও পরিবর্তন থাকে না। এই উদাহরণগুলোই দেওয়া হয়, যেমন দ্রোণপ্রীহি, এখানে দ্রোণের নিচে দাগ আছে। এবার এই পদটিতে বলো কোনটা অ্যান্সার হবে। প্রাতিপাদিকার্থে প্রথমা, লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা, পরিমাণ মাত্রাধিক্যে প্রথমা, বচন মাত্রে প্রথমা, কোনটা? পরিমাণ পরিমাণ মাত্রাধিক্যে প্রথমা, একদম। তো এই হচ্ছে আমাদের প্রথমা বিভক্তি এবং কর্তৃকারক সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না, তবে তোমরা বিষয়গুলো একবার রেকর্ডিং ভিডিওতে দেখে নেবে। আর যারা গ্রুপ রয়েছে সেই পেড গ্রুপে নোটসগুলো তো আমি সেন্ড করে দিয়েছি, সেটা দেখে নেবে। আর যারা নতুন ক্লাস নিতে চাও অতি সত্বর যোগাযোগ করবে, কারণ আমাদের পরীক্ষার সময় খুব সংকীর্ণ। একটা বিশেষ সুবিধে রয়েছে, যেটা হচ্ছে আমাদের বৈদিক সাহিত্য, মনুসংহিতা, অর্থশাস্ত্র, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, গল্প সাহিত্য, নাট্য সাহিত্য, গদ্য সাহিত্য, মানে সাহিত্য পাঠের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমস্ত ভিডিও আমার করা রয়েছে, রেকর্ডিং ভিডিও। তো সেটা গ্রুপে ছেড়ে দেওয়া হবে, তোমরা সেই ভিডিওগুলো দেখবে, প্রশ্নোত্তর নিয়ে আমি হাজির হব। আর যেটা ব্যাকরণ বিষয় সেটা এরকম হাতে ধরে ধরে করানোর চেষ্টা করব। তো যারা এই ক্লাস নিতে ইচ্ছুক তারা অতি সত্বর যোগাযোগ করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।